নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু অস্থির হয়ে উঠেছেন। 29টা আসন জিতেছেন লোকসভায়, বিজেপিকে পর্যুদস্ত করেছেন, সংসদের শক্তির বিচারে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টির পরেও চতুর্থ শক্তি হিসাবে তৃণমূল আত্মপ্রকাশ করেছেন। এখন তো তিনি একটু শান্তিতে থাকবেন, ম্যান্ডেট তার পক্ষে গেছে, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এত অস্থির কেন? আসলে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে কোনো মূল্যে ইন্ডিয়া জোট দিল্লিতে সরকার গঠনের জন্য ঝাঁপাক, কিন্তু কংগ্রেস, আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে। 99 জন সাংসদকে সঙ্গে নিয়ে, এত শরিককে নিয়ে কেন্দ্রে সরকার গঠনের দাবি জানালে সেটা যে বুমেরাং হতে পারে সেটা কংগ্রেস নেতৃত্ব আগে ভাগে বুঝেই সচেতনভাবে বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে। সোনিয়া গান্ধীর একবার মুখ পুড়েছিল সরকার গঠনের দাবি জানাতে গিয়ে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সম্ভবত কংগ্রেস এবার আর ওই রাস্তায় মারায়নি। কিন্তু তৃণমূল খুব অ্যাগ্রেসিভলি চাইছিল যে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হোক এবং কংগ্রেস ঝাঁপাক, কারণ তৃণমূলের মনে ভয় আছে যে এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হলে পরে, এখন তো হয়েই গেছে, ইডি সিবিআই নিয়ে তাদের যে উদ্বেগ, যে অসন্তোষ ছিল, সেই উদ্বেগ কমবে না, বরঞ্চ একই রকম থাকবে, বরঞ্চ বাড়বে। একবার ইন্ডিয়া জোটের সরকার যদি কেন্দ্রে ক্ষমতাসীন হতো, তাহলে একটা জিনিস অন্তত পরিষ্কার করে বলে দেওয়া যায় যে ইডি এবং সিবিআই তৃণমূলের নেতাদের আর ঘাঁটাতো না। অনেক তদন্তই ধামাচাপা পড়ে যেত এবং তার ওই তদন্তের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত হতো। তৃণমূল কিন্তু এটাই চাইছিল, অনেক আঞ্চলিক দলের এটাই দাবি ছিল যে যেন তেন প্রকারেও ইন্ডিয়া জোটের একটা সরকার যদি কেন্দ্রে বসানো যায়, তাহলে অন্তত এজেন্সির তৎপরতা থেকে তারা মুক্তি পাবে। কিন্তু সেটা হয়নি। সেই না হওয়ার পিছনে কংগ্রেসই মূলত দায়ী বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কংগ্রেস যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ হতো, তাহলে জেডিইউ, টিডিপি এদেরকে বার করে নিয়ে আসা যেত এবং ইন্ডিয়া জোটের সরকারটা কেন্দ্রে হতো, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এয়ার অ্যাপারেন্ট বা আরো কয়েকজন কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রী হতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ঘনিষ্ঠ মহলে আশা প্রকাশ করছেন যে কেন্দ্রের এই এনডিএ সরকার স্থায়ী হবে না, ভেঙে যাবে, ইন্ডিয়া জোটের সরকার হবে। এমনকি তিনি তার দলীয় সতীর্থদেরও এই কথা বলেছেন যে এনডিএ সরকারের আয়ু, ইট ইজ গেটিং নাম্বারড উইথ ইচ পাসিং ডে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাবাদ। তিনি অস্থির হয়ে উঠেছেন, কেন? ওই একটা কারণ, যদি ইন্ডিয়া জোটের সরকারটা হয়ে যেত তাহলে এজেন্সির তৎপরতা কমতো। 2, ইন্ডিয়া জোটের সরকার হলে তিনি ওই 100 দিনের কাজ, আবাস যোজনার এসব টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে তিনি অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে, সেই টাকাগুলো রিলিজ হয়ে যেত, তিনি একটু রিলিফ পেতেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে এতগুলো আসন পেয়েও কিন্তু খুশি হতে পারে। তার নাকি নিজেদের অ্যাসেসমেন্ট ছিল 35-36টা। আধিকারিকদের সঙ্গে বৈঠকে বলেছেন যে আপনারা একটু অ্যাক্টিভ হলে আরো 5-6টা আসন পেতাম। উত্তরবঙ্গ এবারও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরেছে। সেখানে 54টা বিধানসভা কেন্দ্র আছে, 32টাতে এগিয়ে বিজেপি।
জঙ্গলমহল তার মুখ রক্ষা করেছে। আবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল একটা আসনও জিততে পারেনি লোকসভায়। যে কটা বিধানসভা কেন্দ্র আছে একমাত্র পটাশপুর ছাড়া কোনো কেন্দ্রেই তৃণমূল লিড পায়নি। 121টা পুরসভার মধ্যে 69টা এগিয়ে আছে বিজেপি, দুটোতে কংগ্রেস। কলকাতা পুরসভার অনেক ওয়ার্ডে 45টা ওয়ার্ডে বিরোধীরা এগিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে সেটা একটা মান্যতা পেয়েছে অনেক জায়গায়, শহরে শহরাঞ্চলে। লক্ষ্মীর ভান্ডার বারবার তো নির্বাচনী বৈতরণী পার করাবে না। এখন নির্বাচনের আগে বিজেপি যদি অন্নপূর্ণা ভান্ডার বলে, যদি বলে যে তারা ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেটে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, তাতে মাতৃশক্তিকে মাসে 3,000 টাকা করে দেয়া হবে, তার যে অভিঘাত ভোটারদের মনে পড়বে না এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এবং রাজ্য সরকারের পক্ষে, তৃণমূল সরকারের পক্ষে রাতারাতি লক্ষ্মীর ভান্ডারকে 3,000 টাকা করা সম্ভব নয়, সেই সামর্থ্য তাদের নেই। তাহলে এমন ঋণ করতে হবে তো তখন আর কোনো কাজই কার্যত হবে না। পরিকাঠামো বলুন, স্থায়ী সম্পদ বলুন, সব কাজেই শিখেই উঠবে। তা সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা থাকলেও হাঁটতে পারবেন না। এবং বিজেপি তাদের কি বলবো, নির্বাচনী ভরাডুবির কারণ খতিয়ে নিশ্চয়ই দেখবে। তাতে লক্ষ্মীর ভান্ডারের ভূমিকা কতটা তারা নিশ্চয়ই দেখবেন। দেখুন, মুসলমানরা বিজেপিকে ভোট দেবেন বলে আমার মনে হয় না। অল্প কিছু মানুষ তো দেন, মহিলাদের একটা অংশ দেন, সেটা খুব অল্প। কিন্তু লক স্টক অ্যান্ড ব্যারেল বিশেষ করে দক্ষিণবঙ্গে তৃণমূলকে, উত্তরবঙ্গে বাম কংগ্রেসকে সমর্থন করেছে। তাহলে বিজেপি পরীক্ষায় বসছে 70 নম্বরকে ক্যাপিটাল করে, আর তৃণমূল বসছে 100 নম্বরকে ক্যাপিটাল করে। তাই বিজেপির যারা কোর সাপোর্টার, বিশেষ করে হিন্দুরা, তাদের কনসলিডেশন বাড়াতে পারলে বিজেপি কিন্তু ক্ষমতায় আসার ওই ক্রিটিক্যাল মাসটা পেয়ে যাবে। এরা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। লক্ষ্মীর ভান্ডার, মাইনরিটি কনসলিডেশন একটা দুটো নির্বাচনের বৈতরণী বের করে দেয়, কিন্তু বারবার এক জিনিসের পুনরাবৃত্তি হয় না। 26-এ যখন নির্বাচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই সরকারের অতি বড় সমর্থকও দাবি করতে পারবেন না যে এই সরকারের আমলে শিল্পায়নের জোয়ার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কবে একটা কলকারখানার উদ্বোধন করেছেন আমার মনে হয় সম্ভবত তিনিও সেটা ভুলে গেছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেল না থাকলে সামাজিক কর্মসূচি বেশি দিন চালানো যায় না। এটা বাস্তব, এটা সত্য, পরীক্ষিত সত্য। There is no alternative সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেল তৈরি করা। তার জন্য বিনিয়োগ সরকারি এবং বেসরকারি এবং কর্মসংস্থান লাগে। তাতে রাজস্ব বাড়ে, রাজস্ব বাড়লে পরে সামাজিক কর্মসূচি চালানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝেছেন যে শিবরাজ সিং চৌহান এসছেন নতুন গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে, মুখ্যমন্ত্রী হিসেবে 18 বছর তিনি আছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা মোটেই ফেলনা নয়, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার বেশি। তাই এই শিবরাজ সিং চৌহান হয়তো গিরিরাজ সিং নয়, তিনি যে আশা মাত্র সমস্ত ফান্ড রিলিজ করে দেবেন এমন ভাবার কোনো কারণ নেই। এবং কেন্দ্রের টাকাটা না পেলে যতই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলুন না কেন বাংলার আবাস যোজনা আমরা করে দেব, 50 দিনের কাজের আইনি অধিকার নিয়ে আইন পাশ করব, তিনি জানেন এই টানাটানি সংসারে এইগুলো করা কতটা কষ্টসাধ্য। কেন্দ্রের সহায়তা না পেলে একটা রাজ্যের পক্ষে সামাজিক কর্মসূচি চালানো অসম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার শপথ নেওয়ার পরে তিনি বললেন অগণতান্ত্রিক, অসাংবিধানিক। গোসাগরে খিল দিয়ে নিজের ঘরকে নিষ্প্রদীপ করে রাখলেন।
রায় বেরিয়ে গেছে, মানুষ জনাদেশ তো সবাইকে মানতে হবে, জনদেবতার রায়। উত্তরপ্রদেশে বিজেপি শোচনীয় ফল করেছে, কিন্তু তারা 240টা আসন পেয়ে, এনডিএ 293টা আসন পেয়ে ক্ষমতায় গেছে, শপথ নিয়েছে। কিন্তু আপনি যদি সেই সরকারকে বলেন অগণতান্ত্রিক, অসাংবিধানিক, তাহলে কেন্দ্রের সরকার আপনার রাজ্যের সরকারকে দুহাত উপর করে সাহায্য করবে, এটা ভাবা বোধহয় উচিত নয়। কারণ সৌজন্য তারাও প্রত্যাশা করে। দেখুন, বিগত অন্তত এই প্রথম মোদী সরকার থেকে তৃতীয় এনডিএ সরকার সমস্ত বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সঙ্গে। আমরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাই না, আরো অনেক কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থেকে আমরা বাদ। কেন? সরকারি প্রকল্পের সুবিধা দেশের নাগরিক তো পেতেই পারেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা আমরা পাবো না কেন? বিরোধী শাসিত রাজ্যগুলোতেও আয়ুষ্মান ভারত রমরম করে চলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ। আপনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে রাজ্যের উন্নতিতে তাদের সহায়তা এক্সপেক্ট করতে পারেন না। এখানে কিন্তু সেটাই হচ্ছে। ধরুন, শিল্পপতিরা যে যে রাজ্যে বিনিয়োগ করে, তার আগে তারা কেন্দ্রীয় সরকারের মনোভাব জেনে নেয় যে সেই রাজ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি ভাবছে। অনেকে বলেন অনেক শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন না, কারণ এই যে বিজিবিএসে কত টাকার প্রতিশ্রুতি আসে, কতটা রূপায়িত হয়, এ তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আর বলছি, বড় বিনিয়োগ সে সরকারি হোক বেসরকারি হোক না হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এবং একই সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মডেলের কথা বারবার করে বলছেন অর্থনীতিবিদরা, সেটাও সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থিরতার এটা একটা কারণ, যে টাকা তিনি পাবেন কোথায়। শিবরাজ সিং দপ্তরের দায়িত্ব নিয়ে সঙ্গে সঙ্গে ফাইল সই করে টাকা রিলিজ করে দেবেন, এমনটা হবে না, চলবে চাপানুতন। আবার অফিসিয়ালসদের ভিজিট, রাজ্যের অফিসিয়ালসদের ভিজিট, একাধিক মিটিং, ফাইল চালাচালি, তারপরে যারা কোনো সুরাহা বেরোতে পারে। কিন্তু রাতারাতি কিছু সম্ভব হবে না, এটা দায়িত্ব নিয়ে বলা যায়। সেখানে ইন্ডিয়া জোটের সরকার হলে এগুলো মুহূর্তের মধ্যে বেরিয়ে যেত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অস্থিরতার আরো একটা কারণ, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে যে বিভিন্ন মামলাগুলো চলছে দুর্নীতির বিরুদ্ধে, তার রায় একে একে আসতে শুরু করবে। সেই রায়ে বলিয়ান হয়ে কেন্দ্রীয় এজেন্সি যদি ধরপাকড় শুরু করে, প্রভাবশালীদের ডাকাডাকি ধরপাকড় শুরু করে, তখন তার পক্ষে সেটা অনেক বিড়ম্বনার হবে। ইন্ডিয়া জোটের সরকার আসলে পরে এটুকু বলে দেওয়া যায় যে কেন্দ্রীয় এজেন্সির হাতে কার্যত হাতকড়া পরিয়ে দেওয়া হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তারা আর এগোতে পারতো না, সময় নিত, তারিখ পে তারিখ হতো। আদালতের ভৎসনার মুখে পড়েও তারা কিন্তু তাদের পলিটিক্যাল বসদের সবুজ সংকেত না থাকায় স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে পারতো না। ইন্ডিয়া জোটের সরকার হলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুবিধা হতো যে এজেন্সির পায়ে বেড়িটা পরিয়ে দেওয়া যেত। এখন বিজেপি রিডিউস মেজরিটি হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যে গ্যারান্টিগুলো দিয়েছেন, যে দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি, যে টাকা উদ্ধার করেছে ইডি সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থার জন্য আইনি পরামর্শ নেবেন, সেই গ্যারান্টিগুলো বাস্তবে রূপায়িত করার জন্য তিনি চেষ্টা করবেন। এখানেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। এবং তৃণমূল এটাও বুঝতে পারছে যে এই সরকার আস্তে আস্তে নিজেদের পজিশনকে কনসলিডেট করবে। অনেক ছোট পার্টি এনডিএতে চলে যাবে, কিছু নির্দল বিজেপিতে যোগ দেবে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের 4 জন সাংসদ বিজেপিতে চলে যাবে লোকসভার, এরকম শোনা যাচ্ছে। শিবসেনা উদ্ধাব শেষ পর্যন্ত মহাবিকাশ আঘাড়ির সঙ্গে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাহলে এই সরকার যদি 1 বছর মতো
প্রথম দিকে টিকে যায় তাহলে তারা তাদের পজিশনকে আস্তে আস্তে কনসলিডেট করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবার কিন্তু সর্বাত্মক চেষ্টা করবে বিজেপি। তাই ইন্ডিয়া জোটের সরকার হলে এজেন্সির তদন্তকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যেত, যে প্রকল্পে টাকা বকে আছে কেন্দ্রের সেগুলো রিলিজ করা যেত, সেগুলো তিনি পেয়ে যেতেন এবং ইন্ডিয়া জোটের সরকার হলে তৃণমূল সেই সরকারে গুরুত্বপূর্ণ অংশীদার হতো। তাই ইন্ডিয়া জোটের সরকার না হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নভঙ্গ হয়েছে, তিনি অস্থির হয়ে উঠেছেন এবং সরকার তৈরি করতে কংগ্রেস না ঝাঁপানোয় তিনি কংগ্রেসের উপর বেজায় ক্ষুব্ধ হয়েছেন। সংক্ষেপে মাননীয় মুখ্যমন্ত্রীর এই অস্থির হওয়ার পিছনের কারণগুলো হচ্ছে এটাই।